নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল ডিআই অফিসে ভাঙচুর, নদিয়ায় চাকরিহারাদের বিক্ষোভে জ্বলল আগুন। ঝাড়গ্রাম চাকরি বাতিলের প্রতিবাদে ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল করে ঝাড়গ্রাম ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের। গোপীবল্লভপুর ২ নম্বর মালিজা ছাতিনা সর্বজনীন বাসন্তী পুজো উপলক্ষে রাবণ পোড়া ও আতশবাজির প্রদর্শনীতে উপচে পড়া ভিড় মানুষজনের। বক্তৃতা দেওয়ার সময় ২০ সেকেন্ডে মৃত্যু, ভিডিও হাসি মুখেই মারা গেল ছাত্রী। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট টুডে। শুক্রবার থেকে আরও বৃষ্টির সতর্কতা এলো, বড় আপডেট। সাঁকরাইল বারোডাঙ্গা এলাকায় দাপিয়ে বেড়ালো ৩টি দাঁতল হাতির একটি দল, নষ্ট ১০ কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম শক্তিনগরে বাসন্তী পুজোর প্রতিমার বিসর্জন হলো সাড়ম্বরে। ঝাড়গ্রাম লোধাশুলি রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ালো ২টি দলছুট দাঁতল হাতি, দাঁতল হাতির তাণ্ডবে নষ্ট ৬ কাঠা জমির ধান চাষ। বিনপুর ২ নম্বর বদলি হলেন বেলপাহাড়ি থানার আইসি। গৃহঋণে স্বস্তি, ফেব্রুয়ারির পর থেকে রেপো রেট কমালো আরবিআই। ঋণ গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফেব্রুয়ারির পর এপ্রিলে ফের একবার রেপো রেট কমালো আরবিআই। দিনে মাত্র ১ ঘন্টা ফোন ব্যবহার, জঙ্গলে কঠোর অনুশীলন, সেঞ্চুরি হাঁকানো। প্রিয়াংশকে কতটা চেনেন? মাত্র দিন দুয়েক আগেই তার নাম জানত মাত্র গুটি কয়েক মানুষ, আর আজ গোটা ভারত তো বটেই। প্রিয়াংশ আর্যের নাম জেনেছেন বিশ্বের বহু মানুষ। গরমের দাপটে নাজেহাল কলকাতাবাসী, কবে আসবে স্বস্তির বৃষ্টি? চৈত্র মাসে গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কত বেশি চিত্রটা একই। সকাল থেকেই তেজে ফুটে উঠেছে সূর্য। বিস্তারিত জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। তেহট্টে বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত্যু, বৃদ্ধের এলাকায় ক্ষোভ। ডলোমাইট দূষণে জেরবার, মাদারিহাটের বীরপাড়ায় চলছে ২৪ ঘন্টার বন্ধ। শুল্কযুদ্ধ অব্যাহত, চীনের উপর ১০৪% কর চাপালেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষক নিয়োগে বাড়তি শূন্যপদ বৈধ, সিবিআই তদন্ত হবে না। মমতা মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টে। ধাক্কার পর স্বস্তি, মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি মামলায় রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত বৈধ। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্কুলে শিক্ষক কর্মীরা। বিল আটকানোর এখতিয়ার নেই রাজ্যপালের, তোপ সুপ্রিম কোর্টের। ২৩টি বিল নিয়ে আশাবাদী বাংলা। একের পর এক বিল পাস হয়েছে বিধানসভায়, কিন্তু তা আইনে পরিণত করা হচ্ছে না, কারণগুলি আটকে রেখেছে রাজভবন। পুলিশের চোখে ধুলো দিতে দামি বিলাসবহুল গাড়িতে সাদা পাউডার, পাচার টোপ। রহস্যময়ী দক্ষিণবঙ্গে জাল ছড়িয়েছে হেরোইন চক্র। এক ফোনেই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে সাদা পাউডার। ক্যারিয়ারদের এটাই কোড। হঠাৎ করে ঠাহর করা যাবে না কী নিয়ে কথা হচ্ছে। দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস বেসরকারি সংস্থার। কোচবিহারের কাছেই চক্রান্ত, চীনের মদতে লালমনিরহাটে নয়া ঘাঁটি ঢাকার। পাল্টা হুঙ্কার দিল্লির, তৈরি হচ্ছে এয়ারবেস। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, সম্পর্ক স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। মাছ ধরার ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, নিয়ম মানা নিয়ে জল্পনা। সপ্তাহখানেক পর ৩ মাসের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরার উপর ব্যান্ড পিরিয়ড বা নিষেধাজ্ঞার সময় শুরু হবে। কিন্তু প্রতিবার ওই এক শ্রেণীর ট্রলার মালিক সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সমুদ্রে গিয়ে মাছ ধরেন। নমস্কার, আপনারা খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেলে। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। দক্ষিণ ২৪ পরগনা, সপ্তাহখানেক পর ৩ মাসের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরার উপর ব্যান্ড পিরিয়ড বা নিষেধাজ্ঞার সময় শুরু হবে। কিন্তু প্রতিবার ওই এক শ্রেণীর ট্রলার মালিক সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সমুদ্রে গিয়ে মাছ ধরেন। এবারও কি সেই একই ঘটনা দেখা যাবে? মৎস্যজীবী মহলে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। সকলের ওপর নজর রাখার মতো কর্মী সংখ্যা নেই মৎস্য বিভাগে। সেই সুযোগে অনেকে লুকিয়ে সমুদ্রে চলে যান মাছ ধরতে। ট্রলার মালিকদের একাংশের বক্তব্য, এমনিতেই প্রতিবার ইলিশের আকাল থাকে, তারপর যদি আগে থেকে কেউ মাছ ধরতে যান তাহলে এবারও পর্যাপ্ত পরিমাণ মাছ মিলবে না। তাই এই নিয়ে ৩ মাস কেউ যাতে এই নিয়ম লঙ্ঘন না করেন সেই আবেদন করা হয়েছে। বিগত কয়েক বছর এমন কাজ করতে গিয়ে যারা ধরা পড়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করেছে প্রশাসন, তবুও এই প্রবণতা বন্ধ করা যায়নি। কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, প্রতিবার সবাইকে সতর্ক করে দেওয়া হয়, মৎস্য বিভাগেরও উচিত আরও বেশি করে নজরদারি চালানো, কিন্তু তাদের লোকবল নেই, তাই সেটা সম্ভব হয় না। কিন্তু মৎস্যজীবীদের বৃহত্তর স্তরে সবাই যাতে এই ৩ মাস সমুদ্রে না যান সেই আবেদন করা হচ্ছে। এই সময়টা ইলিশের প্রজননের সময়। স্ত্রী মাছ মোহনায় এসে ডিম পাড়ে, কিন্তু সেই সময় যদি ট্রলারগুলি আসা যাওয়া করে তাহলে তাদের এই প্রক্রিয়া ধাক্কা খায়, ফলে বর্ষার সময় ইলিশের যোগানে টান পড়তে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের এই সময়টা মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, তবুও সেই কথা মানেন না অনেকেই। নয়াদিল্লি, ঋণ গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফেব্রুয়ারির পর এপ্রিলে ফের একবার রেপো রেট কমালো আরবিআই। ২০২৫ সালে এই নিয়ে পরপর দুবার কমানো হলো রেপো রেট। আজ রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কাটছাঁটের ঘোষণা করে আরবিআই গভর্নর। ফলে আজ বুধবার থেকে নয়া রেপো রেট হলো ৬%। এদিন মনিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বিশ্বব্যাপী অর্থনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তবে আরবিআই এর রেপো রেট কমানোর পদক্ষেপে আমজনতা, বিশেষ করে গৃহঋণের মতো দীর্ঘমেয়াদী ঋণ গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ফলে কমতে পারে মাসিক কিস্তির পরিমাণ। রেপো রেট কী? যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়, সেই সুদের হারকে বলে রেপো রেট। আরবিআই এর তরফে রেপো রেট কমানোর অর্থ হলো ব্যাঙ্কগুলি এখন কম সুদে ঋণ পাবে, ফলে গ্রাহকরাও আশা করতে পারেন তাদের লোনেও কম ইএমআই গুনতে হবে।
এর ফলে ব্যাংকের লোন ব্যবসা বৃদ্ধি হয়, বাজারেও টাকার ফ্লো বাড়ে, ফলস্বরূপ গতি পায় দেশের অর্থনীতি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, মাত্র দিন দুয়েক আগেই তার নাম জানতো মাত্র গুটি কয়েক মানুষ, আর আজ গোটা ভারত তো বটেই। প্রিয়াংশু আর্যের নাম জেনেছেন বিশ্বের বহু মানুষ। সৌজন্যে তার গতকালের সেঞ্চুরি। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 17 রান হাঁকান পাঞ্জাব কিংসের 24 বছরের তরুণ ওপেনার। আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। কে এই প্রিয়াংশু আর্য? আসলে মেগা নিলামে দিল্লির আক্রমণাত্মক ওপেনার ব্যাটার প্রিয়াংশু আর্যকে 3.8 কোটি টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। তবে দাম কিন্তু এমনই ওঠেনি। দিল্লি প্রিমিয়াম লিগ ডিপিএল টুর্নামেন্টে সাউথ দিল্লি সুপার স্টার্সের হয়ে সর্বোচ্চ 608 রান করেছিলেন প্রিয়াংশু। তবে ঘরোয়া লিগে খেলা এই ক্রিকেটার যে আইপিএল এর মঞ্চে তাক লাগাতে পারেন তা অনেকেরই কল্পনার বাইরে ছিল। তবে এই জায়গাতে পৌঁছতে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছে প্রিয়াংশুকে। সম্প্রতি তার কোচ সঞ্জয় ভরদ্বাজ জানিয়েছেন, ভোপাল থেকে প্রায় 20 কিমি দূরে রতাপানি টাইগার রিজার্ভ এলাকায় জঙ্গলে একটি ক্রিকেট একাডেমি তৈরি করেছেন তিনি। আর এই একাডেমিতেই প্রায় 1 মাস কঠোর পরিশ্রম করেছেন প্রিয়াংশু। আইপিএল এবং ডিপিএল এর আগে এখানে এসে সময় দিত সে। এমনকি এই সময়ের মধ্যে ফোনও ব্যবহার করতো না। দিনে হয়তো বড় জোর 1 ঘন্টা ফোন ব্যবহার করতেন এই তরুণ তুর্কি, যা বলে দেয় তার অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের এসেছে সাফল্য। গরমে দাপটে নাজেহাল কলকাতাবাসী, কবে আসবে স্বস্তির বৃষ্টি? প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আজ। কলকাতা, চৈত্র মাসেই গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কম বেশি চিত্রটা একই। সকাল থেকেই তেড়ে ফুড়ে উঠেছে সূর্য। টি-20 মোডে ব্যাটিং করছে সর্বোচ্চ তাপমাত্রাও, ফলে ঘেমে নিয়ে অস্থির আমজনতা। তবে স্বস্তির বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কলকাতার ভাগ্যে শিখে ছেড়েনি। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ সকালে কলকাতার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই চড়বে রোদ। যদিও বিকেলের পর থেকে হালকা বাতাস অনুভূত হবে, তবে আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। পূর্বাভাস বলছে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সঙ্গে হবে ঝোড়ো হাওয়াও। 40 থেকে 50 কিমি বেগে বাতাস বইতে পারে। এর ফলে কিছুটা হলেও কমবে তাপমাত্রার পারদ। আসবো পরের খবরে। তেহট্টে বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত্যু বৃদ্ধের, এলাকায় ক্ষোভ। বুধবার পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলার তেহট্ট থানার চিলাখালী দাসপাড়া এলাকায়। এদিন সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক 60ঊর্ধ্ব ব্যক্তি। আর সেই ঘটনা ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। মৃতদেহ রাস্তায় রেখে বেতাই পলাশী রাজ্য সড়ক অবরোধ করেন তারা। জানা গিয়েছে, বুধবার সকাল 10টা নাগাদ স্কুটি করে ভবানীপুর থেকে পলাশীপাড়া যাচ্ছিলেন শৈলেন বিশ্বাস ও তার বন্ধু দেবাশিস ঘোষ। চিলাখালী দাসপাড়ার কাছে একটি ট্রাক এসে তাদের স্কুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। ট্রাকটি দেবাশিস ঘোষের উপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে। স্থানীয়দের দাবি, যে ট্রাকটি বাইক আরোহীকে ধাক্কা মেরেছে সেই ট্রাক আটক করতে হবে। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। ডলোমাইট দূষণে জেরবার মাদারিহাটের বীরপাড়ায় চলছে 24 ঘন্টার বন্ধ। আলিপুরদুয়ার, ডলোমাইট দূষণে জেরবার স্থানীয়দের জনজীবন, যার জেরে বুধবার 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল ভয়েস অফ বীরপাড়া নামে একটি অরাজনৈতিক সংগঠন। তাদের দাবি, দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরাতে হবে। বুধবার সকালে দেখা গেল বন্ধের বেশ কিছুটা প্রভাব পড়েছে মাদারিহাটের বীরপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, বন্ধের জেরে বীরপাড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাটবাজার থেকে স্কুল, কলেজ, অফিস কাছারি সব বন্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, 23 বছর ধরে দলগাঁও রেল স্টেশনে ডলোমাইটের লোডিং আনলোডিংয়ের জেরে বীরপাড়ার বাতাসে বিষ ছড়াচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়া ডলোমাইটের গুঁড়োর কারণে চোখের অসুখ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা, কাশি সহ নানা ধরনের রোগ ছড়াচ্ছে। ফলে এই সাইডিং অন্যত্র সরানোর দাবি করছেন তারা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শুল্কযুদ্ধ অব্যাহত, চীনের উপর 104% কর চাপালেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন, আমেরিকা ও চীন শুল্কযুদ্ধে উত্তেজনার পারদ আরও একধাপ চড়ল। সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারিতে বেজিং পিছু না হটায় চীনা পণ্যে করের পরিমাণ আরও 50% বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে নয়া হার দাঁড়ালো 104%। হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার থেকেই নয়া কর চালু হবে। শুল্ক দ্বৈরথ নিয়ে একদিন পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীনও। মঙ্গলবার কর সংক্রান্ত মার্কিন ঘোষণার আগেই বেজিং সাফ জানিয়েছে, আমেরিকা যদি এভাবেই চলতে চায় তাহলে চীনও এর শেষ থেকে ছাড়বে। ভুলের পর ভুল করছে আমেরিকা। শুল্কযুদ্ধের শুরুটা করেছিলেন ট্রাম্পই। গত মাস পর্যন্ত চীনা পণ্যের 10% মতো কর দিতে হতো আমেরিকায়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মসন্দে বসার পরই সমস্ত দেশের উপর পাল্টা কর চাপানোর সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো 2 এপ্রিল চীনা পণ্যে 34% অতিরিক্ত কর আরোপ করে আমেরিকা। সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আরও 10% শুল্কের কথা জানায় হোয়াইট হাউস। ফলে চীন থেকে আমেরিকায় আমদানি করা সামগ্রীতে করের পরিমাণ বেড়ে দাঁড়ায় 54%। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পরে চীনও পাল্টা বাড়তি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেয়। সেই মতো তারা 34% কর ধার্য করে, তাতে ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প।
ভারতীয় সময় মঙ্গলবার ভোরে তিনি হুঁশিয়ারির সুরে জানান, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বুধবার মধ্যরাত থেকেই চীনা সামগ্রীতে আরও 50% কর আরোপ করবে আমেরিকা। বেজিং পিছু না হটায় 24 ঘন্টার মধ্যেই তাতে সিলমোহর দেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক যুদ্ধ চরমে পৌঁছালেও চীনের জন্য দরজা খোলা রেখেছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, চীনও আমাদের সঙ্গে বোঝাপড়া করতে চাইছে, কিন্তু ওরা জানেই না কীভাবে কথাবার্তা শুরু করতে হয়। ওদের ফোনের অপেক্ষায় রয়েছি। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্কুলের শিক্ষক কর্মীরা। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশ্বাস পেয়ে অনেকটাই নিশ্চিত চাকরি সংকটে পড়া শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মঙ্গলবার তাদের অনেকেই কর্মক্ষেত্রে ফিরেছেন, কেউ কেউ অবশ্য কাজে ফেরা নিয়ে এখনও দোলাচলে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বিকাশ ভবনে বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই চূড়ান্ত বার্তা। একাংশ কী করছে সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি। তবে রায় ঘোষণার পরের দিন থেকে যেভাবে বহু স্কুল ফাঁকা হয়ে গিয়েছিল, সেই জায়গায় এদিন স্বাভাবিকতা অনেকটাই ফিরে এসেছে। আর 5টা কাজের দিনের মতোই এদিন স্কুলে গিয়ে ক্লাস নিয়েছেন চাকরি সংকটে পড়া বহু শিক্ষক। একইভাবে স্কুলের কাজে হাত লাগিয়েছেন শিক্ষাকর্মীরা। তবে কাজ করলেও হাজিরা খাতায় সই করবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেনি অনেকে। কেউ কেউ অবশ্য সই করেছেন। প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অন্তত 50% হাজিরা বেড়েছে। তার নিজের স্কুলের চাকরি সংকটে পড়া 8 জন শিক্ষক এদিন কাজে যোগ দিয়েছেন, তারা সইও করেছেন। পর্ষদ থেকে চাকরি বাতিলের নির্দেশ না এলে তাদের রোখার অধিকার কারণেই বলেই অভিমত চন্দনবাবুর। আরও একটি বিষয় নিয়ে সংশয়ের দোলাচলে রয়েছেন এই শিক্ষক শিক্ষাকর্মীরা। কী সেই সংকট? পরের মাসের বেতনের জন্য আগের মাসের 10 তারিখের মধ্যে সরকারের আই ও SMS পোর্টালে শিক্ষকের যাবতীয় তথ্য জমা দিতে হবে। রায়ের পর থেকে সেই পোর্টাল বন্ধ রয়েছে। তাই যারা স্কুলে আসছেন তাদের বেতনের হিসেব কীভাবে হবে? প্রশ্ন তুলেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন ST এর নেতা অনিমেষ হালদার। দ্রুত সেই পোর্টাল খুলে দেওয়ার জন্য একাধিক সংগঠনের তরফে সরকারের কাছে দরবার করা হচ্ছে। এদিকে কাজে ফেরা শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্কুলের ভূমিকা কী হবে তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে। বেলেঘাটার একটি গার্লস স্কুলে এদিন কাজে যোগ দিতে যাওয়ার শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বাইরে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। একই ধরনের ঘটনা রাজ্যের অন্যত্রও ঘটেছে। চাকরি সংকটে থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের অনেকে বলেছেন, তারা এখনও সুপ্রিম রায়ের অভিঘাত মানসিকভাবে কাটিয়ে উঠতে পারেননি। 2-1 দিন সময় নিলে সামলে উঠে দ্রুত কাজে যোগ দিতে চান তারা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যথাসময়ে প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে মনে করছেন অনেকে। তবে তেমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে তিনি সংসদ এবং পর্ষদের সঙ্গে কথাও বলেছেন। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা অনেকাংশেই বাকি। পরীক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে খাতা ফেরত দিতে শুরু করেছিলেন। এদিন সংসদের এক কর্তা জানিয়েছেন, খাতা ফেরত দিতে চাইলে দিতে পারেন, আবার খাতা দেখতে ইচ্ছুক হলে তাও করতে পারেন। ফেরত দেওয়া খাতা অন্য পরীক্ষকদের দিয়ে দেখিয়ে নেওয়ার মতো ব্যবস্থা সংসদের রয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।